নিজের চরকায় তেল দাও। ভগবানের কৃপায় এবং মহারাজ কৃষ্ণচন্দ্রের আশীর্বাদে দিনকে দিন গোপালের অবস্থার উন্নতি ও রাজবাড়িতে তার প্রভাব প্রতিপত্তি বেড়েই চলেছে। গোপালের অবস্থার উন্নতি ও রাজবাড়িতে তার প্রভাব প্রতিপত্তি অনেকেই সহ্য করতে পারত না। তারা গোপালের গুণ বুদ্ধির কদর না করে মনে মনে ভাবত গোপাল রাজাকে গাল গল্প দিয়ে বেশ 2 পয়সা বাগিয়ে নিচ্ছে। গোপালের প্রতি হিংসায় কাতর হয়ে গোপালেরই এক প্রতিবেশী লোক একদিন গোপনে মহারাজের সঙ্গে দেখা করে নিচু গলায় বলল, রাজন, গোপাল আপনার বহুদিনের কর্মচারী জানি, আপনি যে তাকে খুব বিশ্বাস করেন তাও আমি জানি, কিন্তু ওর কাছে টাকা পয়সা খরচ খরচা করার দায় দায়িত্ব দিয়ে আপনি ঠিক কাজ করেননি। আপনি হিসাবের খাতা মিলিয়ে দেখবেন এর মধ্যেই ও কত টাকা সরিয়ে ফেলেছে। গোপালের নাম শুনে মহারাজ প্রথমে লোকটার কথার কোনো গুরুত্ব দিলেন না। হাসি মুখে বললেন, গোপাল আমার বহু পুরনো লোক এবং বিশ্বাসীও বটে। ও কোনোদিন টাকা কড়ি নয় ছয় করেনি আর করবেও না কোনোদিন। সে বিশ্বাস ওর ওপর আমার আছে। কিন্তু সেই লোকটি নাছোড়। সে ক্রমাগতই বলতে থাকে, না, গোপাল অনেক টাকা সরিয়েছে, আপনি এখনই হিসাবপত্রের খাতা দেখুন। সেই সঙ্গে লোকটা এই কথাও বলে চলল যে গোপাল অমুক তারিখে এত টাকা আত্মসাৎ করেছে, অমুক তারিখে নিজের নামে হিসেবের খাতায় অমুক সম্পত্তি সে কিনেছে, অমুক তারিখে 1000 টাকা জমা দিয়েছে, আবার অমুক তারিখে জাল রসিদ দেখিয়ে 5000 টাকা গেঁড়া করেছে প্রভৃতি নানা ধরনের নানা ছল চাতুরির কথা গোপালের নামে সে বলে যেতে থাকে। তার কথা শুনে বাধ্য হয়ে মহারাজ একসময় হিসাবের খাতাপত্র নিয়ে পরীক্ষা করতে বসে দেখলেন লোকটির সমস্ত কথাই সত্যি, কিন্তু সেসব টাকা মহারাজ নিজে থেকেই দিয়েছেন। যখন যেমন যা দিয়েছেন তা সবই মিলে গেছে। সব দেখে মহারাজ মনে মনে হেসে গম্ভীর সুরে লোকটিকে বললেন, তুমি ঠিকই বলেছ। গোপাল দেখছি এতদিনে রাজকোষ প্রায় ফাঁকা করে ফেলেছে। তবে একটা কথা ভেবে আমি বড় আশ্চর্য হচ্ছি। মহারাজের আস্থা অর্জন করতে পেরে লোকটি পুলকিত চিত্তে বলল, মহারাজ, আপনি কি ভেবে আশ্চর্য হচ্ছেন দয়া করে একটু জানাবেন কি? মহারাজ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, জানাবো বই কি। ভাবছি কি, গোপালের কাজ কারবার আমার বাড়িতে আমার অন্য কর্মচারী বা আমি কিছুই জানলাম না, অথচ তুমি বাইরের লোক হয়ে এত সব খবর জানলে কি করে বলো তো? গোপাল কি বরাবর তোমার কাছে সব বলতো? লোকটি হেসে বলল, না না, গোপালের আয়ের চাইতে ব্যয় বেশি দেখে আমার খটকা লেগেছে। অনবরত ওর টাকা উড়ানো দেখে আমার একটু সন্দেহ হলো, তাই আপনাকে নালিশ করলাম একটু সাবধান হওয়ার জন্য। মহারাজ হাসি মুখে বললেন, তা বেশ বেশ ভালো করেছো। আচ্ছা, এবার তোমার নাম ধামটা আমায় একটু বলো তো বাপু। মহারাজের এই প্রশ্ন শুনে লোকটি একটু ঘাবড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কেন মহারাজ, আপনি আমার নাম ধাম জানতে চাইছেন কেন? আমি কিন্তু আপনাকে সব সত্য কথাই বলেছি। মহারাজ এবার ভাবলেশীন ভাবে বললেন, তোমার নাম ধাম এই কারণেই জেনে রাখা দরকার যে আসামির সহকারী হিসেবে তোমাকেও বন্দি করতে হবে। তো আমার মনে হচ্ছে তুমি গোপালের পরামর্শদাতা ও বকরাদার। তা না হলে এমন সব গোপনীয় কথা তুমি খাতাপত্র না দেখে জানতে পারলে কি করে? গোপাল যা কিছু করেছে সব তোমারই পরামর্শ মতো। এখন নিশ্চয় টাকা পয়সার বকরা নিয়ে ঝামেলা বেঁধেছে, সেই জন্য গোপালকে ধরিয়ে দিতে এসেছো, তাই না? অতএব
তোমাকেও আসামি হিসেবে আমি বন্দি করব। তুমি চালাকি করবার আর জায়গা পাওনি। মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা শুনে সেই হিংসুটি লোকটির তো ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড়। সে এবার হাউ মাউ করে কাঁদতে কাঁদতে মহারাজের পায়ের উপর আছড়ে পড়ে সে বলল, দোহাই মহারাজ, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। আমার শুধুমাত্র সন্দেহ হওয়াতেই আপনাকে কথাগুলো বলেছিলাম। গোপাল আদৌ চুরি করেছে কিনা তাও আমি জানি না। মহারাজ তখন বললেন, ঠিক আছে, যাও, এবারের মতো তোমাকে ছেড়ে দিলাম বটে, কিন্তু খবরদার আর কোনোদিন সন্দেহের বশে কারো নামে কোনো নালিশ করতে এসো না আমার কাছে। এখন থেকে খালি নিজের চরকায় তেল দেবে, কখনো পরের চরকায় তেল দিতে এসো না। বলা বাহুল্য, লোকটি সেই যে রাজবাড়ি থেকে বেরিয়ে গেল, আর কোনো দিন সে রাজবাড়ি মুখো হয়নি, এবং গোপালের ব্যাপারেও কোনো দিন সে আর নাক গলাতে চায়নি।